আমরা জানি বর্তমানে ইউরোপ মহাদেশে মোট 44টি স্বাধীন দেশ রয়েছে। আর এই 44টি স্বাধীন দেশের মধ্যে একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইউনাইটেড কিংডম। আর এই ইউনাইটেড কিংডমের যদি ভৌগোলিক অবস্থান আমরা দেখি তাহলে দেখব দেশটি ইউরোপের উত্তর পশ্চিম দিকে অবস্থান করেছে। আবার এর যদি পরিসীমা আমরা লক্ষ্য করি তাহলে দেখব ইউনাইটেড কিংডমের পূর্ব দিকে রয়েছে নর্থ সি, উত্তর দিকে রয়েছে নরওয়েজিয়ান সি, পশ্চিম দিকে রয়েছে নর্থ আটলান্টিক ওশান এবং দক্ষিণ দিকে রয়েছে ইংলিশ চ্যানেল। অর্থাৎ দেশটি চারিদিক জল দ্বারা বেষ্টিত। তাই বলা হয় ইউনাইটেড কিংডম হচ্ছে একটি দ্বীপরাষ্ট্র। আর এই দ্বীপরাষ্ট্র বিভিন্ন নামে পরিচিত, যেমন ইংল্যান্ড, ব্রিটেন, গ্রেট ব্রিটেন, ইউকে, ব্রিটিশ যুক্তরাজ্য, ব্রিটিশ দ্বীপপুঞ্জ ইত্যাদি। তবে এক একটি নাম এক একটি সীমানাকে নির্দেশ করে, অর্থাৎ নামের পার্থক্যে ইউনাইটেড কিংডমের যে ভৌগোলিক এবং রাজনৈতিক সীমান্ত রয়েছে সেই সীমান্তর পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে আমরা দেখব কিভাবে তার নাম অনুসারে আলাদা আলাদা সীমান্ত রয়েছে। আমরা এখানে ইউনাইটেড কিংডমের মানচিত্র দেখতে পাচ্ছি। আর ইউনাইটেড কিংডম 4টি দেশের সমষ্টি। তাহলে আমরা প্রথমে 4টি দেশের পরিচয় জেনে নেব, তারপরে এই 4টি দেশ কিভাবে আলাদা আলাদা নামে পরিচিতি লাভ করেছে সে সম্পর্কে জানব। যেমন ইউনাইটেড কিংডমের একদম পূর্ব দিকে যে বৃহৎ অংশটা রয়েছে সেই বৃহৎ অংশটা হচ্ছে তোমার ইংল্যান্ড নামক রাষ্ট্র। তাহলে ইউনাইটেড কিংডমের পূর্ব দিকে কোন রাষ্ট্র অবস্থান করেছে? ইংল্যান্ড নামক রাষ্ট্র। আর ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। এবং ইংল্যান্ডের পশ্চিম দিকে অবস্থান করেছে ওয়েলস নামক রাষ্ট্র। আর ওয়েলসের রাজধানী হচ্ছে কার্ডিফ। এবং ইংল্যান্ডের উত্তর দিকে অবস্থান করেছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে এডিনবার্গ। এবং ইংল্যান্ডের পশ্চিমে বিচ্ছিন্নভাবে আরেকটি রাষ্ট্র অবস্থান করেছে যার নাম হচ্ছে আয়ারল্যান্ড। আর এর রাজধানীর নাম হচ্ছে ডাবলিন। তাহলে 4টে রাষ্ট্র এখানে অবস্থান করেছে। আর এই 4টে রাষ্ট্রের সমষ্টি হচ্ছে ইউকে বা ইউনাইটেড কিংডম। তবে 4টে রাষ্ট্রের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হচ্ছে ইংল্যান্ড। আমরা ইংল্যান্ডের ইতিহাস যদি দেখি তাহলে দেখব সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে ইংল্যান্ডের মানুষের বসবাস রয়েছে এবং বিভিন্ন রাজা বিভিন্ন সময়ে এখানে রাজত্ব করেছে। তবে কখনোই পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র ইংল্যান্ডে উপনিবেশ স্থাপন করতে পারেনি। তাই ইংল্যান্ডের জন্মকাল বা ইংল্যান্ডের সৃষ্টিকাল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে আলাদা আলাদা মতবাদ রয়েছে। তবে 927 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 927 খ্রিস্টাব্দে কিং অ্যাথেলস্টোন, কি আছে? অ্যাথেলস্টান। তাহলে 927 খ্রিস্টাব্দে কিং অ্যাথেলস্টান সমগ্র ইংল্যান্ডকে একটি রাজতান্ত্রিক ঐক্যবদ্ধ সাম্রাজ্যে পরিণত করে। এই কারণে 927 খ্রিস্টাব্দকে ইংল্যান্ডের জন্মকাল হিসাবে ধরা হয়। এটি কিছু কিছু ঐতিহাসিক মান্যতা দিয়েছে, তবে সকলের মতে নয়। তাহলে ইংল্যান্ডের জন্মসাল কত? 927 খ্রিস্টাব্দ। এর পরবর্তী সময় অর্থাৎ 1536 খ্রিস্টাব্দে তার পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েলস ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়। তাহলে ইংল্যান্ডের সঙ্গে ওয়েলস কত সালে যুক্ত হয়েছিল? 1536 খ্রিস্টাব্দে। আর ওয়েলস ইংল্যান্ডের ইউনিয়নে যুক্ত হলে এর নাম হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। তাহলে কত সাল থেকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস নামকরণ করা হয়? 1536 খ্রিস্টাব্দে, যখন ওয়েলস ইংল্যান্ডের ইউনিয়নে যোগদান করে। এর পরবর্তী সময় 1707 খ্রিস্টাব্দে স্কটল্যান্ড ইংল্যান্ডের যে ইউনিয়ন সেই ইউনিয়নে যোগদান করে। আর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ইউনিয়নে স্কটল্যান্ড যুক্ত হলে তখন এই 3টি দেশকে একসঙ্গে বলা হয় গ্রেট ব্রিটেন। তাহলে গ্রেট ব্রিটেন কোন 3টে দেশ নিয়ে গঠিত? ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড। কত সালে গ্রেট ব্রিটেন গঠিত হয়েছে?
1707 খ্রিস্টাব্দে। আর এই গ্রেট ব্রিটেন হচ্ছে ইউরোপ মহাদেশের সবথেকে বৃহত্তম দ্বীপ। এর পরবর্তী সময় এই গ্রেট ব্রিটেনের সঙ্গে আয়ারল্যান্ড যুক্ত হয় কত সালে? 1801 খ্রিস্টাব্দে। আর এই 1801 খ্রিস্টাব্দ থেকে এর নামকরণ করা হয় ইউকে বা ব্রিটেন বা ব্রিটিশ যুক্তরাজ্য। তাহলে ব্রিটেন বা ব্রিটিশ যুক্তরাজ্য বা ইউকে একই, তিনটে আলাদা নাম কিন্তু একই সীমান্তকে নির্দেশ করেছে। তাহলে ইউকে বা ব্রিটেন বা ব্রিটিশ যুক্তরাজ্য বলতে কাকে বোঝানো হয়েছে? গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের সংযুক্ত অবস্থাকে। তাহলে এখানে কটা দেশ রয়েছে? 4টে দেশ, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। তাহলে এই 4টে দেশের সমষ্টিকে কি বলা হয়? ব্রিটেন বা ইউকে বা ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাজ্য। এই 4টে নামে পরিচিত 4টে দেশ মিলিতভাবে। তাহলে এই হচ্ছে এই রাষ্ট্রগুলোর আলাদা আলাদা নাম এবং তার আলাদা আলাদা সীমান্ত। তবে 1927 খ্রিস্টাব্দে এই আয়ারল্যান্ডের একটি অংশ অর্থাৎ নর্থ আয়ারল্যান্ড তোমার ইউনাইটেড কিংডমের সঙ্গে সংযুক্ত থাকে, কিন্তু তার দক্ষিণ আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ড এই সংযুক্ত ব্রিটিশ যুক্তরাজ্য থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করে, যার নাম হচ্ছে আয়ারল্যান্ড। তাহলে বর্তমানে এই অঞ্চলে কটা দেশ অবস্থান করেছে? 2টো দেশ অবস্থান করেছে। একটা হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য, যার মধ্যে রয়েছে ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং নর্থ আয়ারল্যান্ড। 1927 সালের পরে যেহেতু দক্ষিণ আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ড আলাদা হয়ে গেছে, তাই আয়ারল্যান্ড একটি বা দক্ষিণ আয়ারল্যান্ড একটি বর্তমানে স্বাধীন রাষ্ট্র হিসেবে অবস্থান করছে। তাহলে এই হচ্ছে ব্রিটিশ যুক্তরাজ্য। আবার এই ব্রিটিশ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং পার্শ্ববর্তী যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে সেই সমগ্র দ্বীপপুঞ্জকে যদি যুক্ত করা হয় তাহলে এই অঞ্চলকে বলা হয় ব্রিটিশ দ্বীপপুঞ্জ। তাহলে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলতে কোন কোন দেশকে বোঝানো হয়েছে? ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড এবং তার পার্শ্ববর্তী যে সমস্ত দ্বীপ এবং দ্বীপপুঞ্জ রয়েছে তার সমষ্টিকে বোঝানো হয়েছে। যেহেতু ব্রিটিশ যুক্তরাজ্য ভারতবর্ষকে প্রায় 190 বছর শাসনকার্য পরিচালনা করেছে বা ভারতবর্ষকে শাসন করেছে, তাই ভারতের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই অঞ্চলের সম্পর্ক রয়েছে। তাহলে আমরা কিছু সম্পর্ক এইখান থেকে দেখব। যেমন প্রথম যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডের রাজধানী কি আছে? রাজধানী হচ্ছে লন্ডন। ভারতের রাষ্ট্রপতি যেমন রাষ্ট্রপতি ভবনে থাকে, সেরকম ইংল্যান্ডের রানী তাদের যে বাকিংহাম প্যালেস রয়েছে সেই বাকিংহাম প্যালেসে বসবাস করে। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ইংল্যান্ডের রানীর সমকক্ষ বা সমকক্ষ হিসেবে ধরা হয়। তাহলে ইংল্যান্ডের রানী কোথায় বসবাস করে? বাকিংহাম প্যালেসে। ইংল্যান্ডের 2টো বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে। একটা হচ্ছে অক্সফোর্ড, যেটা 1100 থেকে 1200 শতকে স্থাপিত হয়েছে, আর একটা হচ্ছে কেমব্রিজ, যেটা 1209 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে। আর এই অক্সফোর্ড এবং কেমব্রিজ বর্তমান সময়ে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিগণিত হয়ে থাকে। ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়া 1876 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 1876 খ্রিস্টাব্দে এমপ্রেস অফ ইন্ডিয়া উপাধি লাভ করে, অর্থাৎ ভারতের সাম্রাজ্ঞী হিসাবে তাকে উপাধি দেওয়া হয়। এই কারণে মহারানী ভিক্টোরিয়া 1901 খ্রিস্টাব্দে মারা গেলে তার স্মরণে বা তার স্মৃতির উদ্দেশ্যে ভারতবর্ষের কলকাতা শহরে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ করা হয়, যেটি বর্তমানে একটি স্মৃতিসৌধ হিসাবে অবস্থান করছে। তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল কার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে? ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে। ওয়েলসের রাজার নাম ছিল পঞ্চম জর্জ,
আর এই পঞ্চম জজ ভারতবর্ষে 1911 খ্রিস্টাব্দে এসেছিল। তাকে সম্মান জানাতে ভারতবর্ষে মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করা হয়। তাহলে কার উদ্দেশ্যে বানানো হয়েছিল? ওয়েলসের রাজা পঞ্চম জর্জ 1911 খ্রিস্টাব্দে ভারতে আসে, তাই তার সম্মানার্থে ভারতবর্ষের মুম্বাই শহরের আরব সাগরের উপকূলে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করা হয়েছিল। কত সালে নির্মাণ করা হয়েছিল? 1913 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। আবার ভারতবর্ষ স্বাধীনতার পর 1948 খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষ ছেড়ে ইংল্যান্ডের সেনাবাহিনী চলে যায়, তখন এই গেটওয়ে অফ ইন্ডিয়ার মাধ্যমেই ভারত ত্যাগ করেছিল। তাহলে গেটওয়ে অফ ইন্ডিয়া কার উদ্দেশ্যে বা কার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল? ওয়েলসের রাজা পঞ্চম জর্জের ভারত আগমনের যে স্মৃতি, সেই উদ্দেশ্যে বানানো হয়েছিল। স্কটল্যান্ডের একজন অধিবাসীর নাম ছিল A.O. হিউম। কী নাম ছিল? A.O. হিউম, যিনি ভারতবর্ষে একজন আধিকারিক রূপে এসেছিল এবং এসে 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস স্থাপন করেছিলেন। তাহলে A.O. হিউম কোন অঞ্চলের মানুষ ছিল? স্কটল্যান্ডের মানুষ ছিল। তিনি ভারতবর্ষে 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস স্থাপন করেছিলেন। আমরা যদি আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক দেখি, তাহলে দেখব ভারতবর্ষের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের সঙ্গে আয়ারল্যান্ডের সম্পর্ক রয়েছে। যেমন ভারতীয় সংবিধানের 36 থেকে 51 পর্যন্ত যে ধারা রয়েছে তাকে বলা হয় ডিপিএসপি বা নীতি নির্দেশকমূলক তত্ত্ব। আর এই ডিপিএসপি বা নীতি নির্দেশকমূলক তত্ত্ব আয়ারল্যান্ডের সংবিধান থেকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়েছিল। আবার আয়ারল্যান্ড ওই অংশটা নিয়েছিল স্পেনের সংবিধান থেকে। তাহলে স্পেনের সংবিধান থেকে নিয়েছে আয়ারল্যান্ড, আবার আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছে ভারতবর্ষ। কোন অংশটা? ডিপিএসপি বা নীতি নির্দেশক তত্ত্ব। এছাড়া আয়ারল্যান্ডে আরেকজন বিখ্যাত ব্যক্তি, যার নাম হচ্ছে অ্যানি বেসান্ত, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তাহলে এই হচ্ছে সংযুক্ত ব্রিটিশ যুক্তরাজ্যের বিভিন্ন নাম এবং ভারতের সঙ্গে সম্পর্ক। ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। তবে যারা এখনও আমাদের A to Z জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল ক্লাস দেওয়া হয়ে থাকে। সবাইকে ধন্যবাদ।